আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি শরফি দিবা। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে কুর্দি প্রশ্নটি বহু পুরনো ও জটিল। বিশ্বের অন্যতম বৃহৎ জনগোষ্ঠী এই কুর্দিরা, কিন্তু স্বাধীন কোনো রাষ্ট্র নেই তাদের। তুরস্ক, ইরাক, সিরিয়া আর ইরান মিলিয়ে প্রায় 3 কোটি কুর্দির বাস। এই বিশাল জনগোষ্ঠী আর সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য নিয়েও তারা কখনো স্বাধীন রাষ্ট্র গড়তে পারেনি। উল্টো মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অনেকটা সংখ্যালঘু হিসেবে টিকে আছে তারা। ইরানে আগ্রাসন চালানোর পর এই কুর্দিদের নিয়ে নতুন খেলায় মেতেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। কুর্দিদের ফাঁদে ফেলে ইরানে অস্থিরতা তৈরি করতে চায় যুক্তরাষ্ট্র, কিন্তু এতে কুর্দিরা আরও বেশি বিপর্যয়ের মুখে পড়তে পারে। বিস্তারিত থাকছে হায়দার সাইফের প্রতিবেদনে। প্রায় ৯০ লক্ষ কুর্দি বাস করছে ইরানে। মূলত ইরাক আর তুরস্ক সীমান্ত ঘেঁষা পশ্চিমের পাহাড়ি অঞ্চলে তাদের বসবাস। এর মধ্যে পড়েছে কুর্দিস্তান, কেরামানশাহ আর পশ্চিম আজারবাইজানের খানিকটা অঞ্চল। তেহরানের কেন্দ্রীয় সরকারের সাথে কুর্দি গোষ্ঠীগুলোর সম্পর্কের টানাপোড়েন অনেক আগে থেকেই চলে আসছে। সেই রাজতন্ত্রের যুগ থেকে নিয়ে ইসলামী প্রজাতন্ত্রের যুগেও বিভিন্ন সময়ে বিক্ষোভ করেছে তারা। সশস্ত্র বিদ্রোহের চেষ্টাও করা হয়েছে, তবে শক্তির ভারসাম্য সবসময় ইরান রাষ্ট্রের পক্ষেই ছিল। সেই চিত্রটা এখনও বদলায়নি। ইরান মার্কিন জায়নবাদী যুদ্ধের মধ্যে এখন নতুন জল্পনার বাতাস পেয়েছে। ইরানকে চাপে রাখতে কুর্দিদেরকে হাতিয়ার হিসেবে ব্যবহারের পরিকল্পনা করছে আমেরিকা। কুর্দিদের কিছু উপদলকে ইরানের ভেতরে স্থল অভিযানের জন্য উস্কানি দিচ্ছে ওয়াশিংটন। তাদের এই কৌশল অবশ্য নতুন কিছু নয়। গত কয়েক দশক ধরে আমেরিকা কুর্দিদের কার্ড হিসেবে ব্যবহার করছে। তাদের দিয়ে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। কুর্দিরা যেহেতু বেশ কয়েকটি দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে, তাই দর কষাকষির জন্য তাদেরকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ওয়াশিংটন। তবে এই কৌশলের পেছনে রয়েছে ভয়াবহ ইতিহাস, লুকিয়ে আছে ঝুঁকি। আমেরিকার সাথে লেনদেনের তিক্ত অভিজ্ঞতা রয়েছে কুর্দি নেতাদের। তাদের অনেকেই জানে আমেরিকার প্রতিশ্রুতি মানে হল প্রয়োজন ফুরালে বিশ্বাসঘাতকতা। ওয়াশিংটনের প্রতি এই গভীর অবিশ্বাসের পেছনে রয়েছে ঐতিহাসিক কারণ। দশকের পর দশক ধরে এই নজির গড়ে গেছে আমেরিকা। প্রথম বড় বিশ্বাসঘাতকতা করেছিল তারা ১৯৭৫ সালে। ইরাকের কুর্দি বিদ্রোহীদের আশ্বাস দেয়া হয়েছিল যে বাগদাদের বিরুদ্ধে লড়াইয়ে পূর্ণ সমর্থন দেবে আমেরিকা। কিন্তু আমেরিকার রাজনৈতিক সমীকরণ যখন বদলে গেল, তাদের স্বার্থ যখন অন্যদিকে মোড় নিল, তখন হঠাৎ করেই কুর্দিদের ওপর থেকে হাত তুলে নিল ওয়াশিংটন। খুব সহজেই তখন ইরাকি বাহিনীর কাছে হার মানতে হলো কুর্দিদের। ঘরবাড়ি ছাড়া হলো হাজার হাজার কুর্দি। কুর্দিরা আরেকটি ভয়াবহ ঘটনার সাক্ষী হলো ১৯৮৮ সালে। সাদ্দাম হোসেনের বাহিনী হালাবজা শহরে কুর্দি বেসামরিক নাগরিকদের উপর রাসায়নিক অস্ত্র ব্যবহার করে। এই বর্বর ঘটনার ব্যাপারে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিক্রিয়া তেমন ছিল না বললেই চলে। কুর্দিরা আজও মনে রেখেছে আমেরিকা তখন সেই গণহত্যা বন্ধে প্রায় কিছুই করেনি। কুর্দিদের রাজনৈতিক স্মৃতিতে এই ঘটনা দগদগে ক্ষত হয়ে আছে। একই ইতিহাসের পুনরাবৃত্তি হয় ১৯৯১ সালের উপসাগরীয় যুদ্ধের পর। কুয়েত আক্রমণের পর সাদ্দামের বিরুদ্ধে বিদ্রোহ করতে কুর্দিদেরকে উস্কে দিয়েছিল আমেরিকা। কুর্দিরা ভেবেছিল এবার হয়তো পাশে থাকবে ওয়াশিংটন, কিন্তু ইরাকি বাহিনী যখন কঠোর হাতে বিদ্রোহ দমন শুরু করল, তখন চুপসে গেল আমেরিকার আশ্বাস। ইরাকি বাহিনীর হাতে তখন একাই মার খেয়েছে কুর্দি যোদ্ধা আর সাধারণ মানুষ। ২০১৭ সালে ইরাকের কুর্দিস্তানে স্বাধীনতার প্রশ্নে গণভোট হয়। তখনও আমেরিকার চরম উদাসীনতা দেখেছে কুর্দিরা। কিছু পশ্চিমা শক্তি পরোক্ষভাবে গণভোটের পক্ষে কথা বলেছিল, কিন্তু ইরাকি বাহিনী যখন কৌশলগত গুরুত্বপূর্ণ কিরকুক শহর পুনরুদ্ধারে নামে, তখন হাত গুটিয়ে নিয়েছিল আমেরিকা। কুর্দিদের রক্ষায় কোনো হস্তক্ষেপই তারা করেনি। ইসলামিক স্টেটের বিরুদ্ধে লড়াই করে যে অঞ্চলগুলোর নিয়ন্ত্রণ নিয়েছিল কুর্দিরা, তার প্রায় অর্ধেকই তারা হারিয়ে ফেলে।
2019 সালে সিরিয়ার যুদ্ধেও একই চিত্র দেখা গেছে। কুর্দি বাহিনী সেখানে আমেরিকান সেনাদের সাথে মিলে ইসলামিক স্টেটের বিরুদ্ধে যুদ্ধ করেছিল। শহীদ হয়েছিল তাদের অসংখ্য যোদ্ধা। কিন্তু তুরস্ক যখন সিরিয়ার কুর্দি অঞ্চলে সামরিক অভিযান শুরু করে, তখন হঠাৎ করেই সীমান্ত থেকে সরে যায় মার্কিন বাহিনী। তুরস্কের আক্রমণের মুখে অরক্ষিত হয়ে পড়ে কুর্দিরা। তারা আরও একবার বুঝতে পারে আমেরিকার বন্ধুত্ব ঠুনকো, তারা কেবল নিজেদের স্বার্থই বোঝে। এইসব ঘটনা কুর্দি নেতাদের মধ্যে গভীর সংশয় তৈরি করেছে। তারা ভালো করেই বোঝেন বড় শক্তিগুলো স্বল্পকালীন কৌশল হিসেবে তাদেরকে ব্যবহার করছে। যখনই ভূরাজনৈতিক অগ্রাধিকার বদলে যায়, তখনই সহযোগীদের ছুঁড়ে ফেলে তারা। এখন নতুন করে আবার ইরানি কুর্দিদের উস্কানি দিচ্ছে ওয়াশিংটন। যদিও কুর্দি নেতারা জানেন ইরানের মতো শক্তির সঙ্গে সংঘাতে জড়ানো তাদের জন্য আত্মঘাতী হবে। কুর্দি অধ্যুষিত এলাকাগুলোতে শক্তিশালী গোয়েন্দা নেটওয়ার্ক আর নিরাপত্তা বাহিনী মোতায়েন করে রেখেছে ইরান। অভ্যন্তরীণ অস্থিরতা মোকাবেলার ক্ষেত্রে কয়েক দশকের অভিজ্ঞতা রয়েছে ইরানের। তাদের নিরাপত্তা ব্যবস্থা বারবার প্রমাণ করেছে যে দেশের ভেতরে যে কোনো সশস্ত্র আন্দোলন দমনে তারা সক্ষম। কুর্দি প্রদেশগুলোতে ছোটখাটো বিক্ষোভ বা বিচ্ছিন্নতাবাদী তৎপরতা দেখা দিলেও তা কখনোই রাষ্ট্রের স্থিতিশীলতাকে সংকটে ফেলতে পারেনি। কৌশলগত দিক থেকে এখন অনেক বেশি সুবিধার জায়গায় রয়েছে ইরান। কুর্দি মিলিশিয়াদের তুলনায় ইরানের সামরিক শক্তি বহুগুণ বেশি। ইরানের হাতে রয়েছে আধুনিক বিমান বাহিনী, ভারী অস্ত্রশস্ত্র আর দুর্ভেদ্য সীমান্ত সুরক্ষা ব্যবস্থা। অন্যদিকে কুর্দি যোদ্ধারা মূলত ছোট ছোট গেরিলা ইউনিটের উপর নির্ভরশীল। তাদের কাছে আধুনিক ভারী সমরাস্ত্র তেমন নেই। ইরাক সীমান্ত এলাকা থেকে ইরানের ভেতর ঢুকে হামলা চালানো কুর্দিদের জন্য অসম্ভব একটি কাজ, কারণ ইরানের তাৎক্ষণিক আর বিধ্বংসী পাল্টা হামলার মুখে পড়তে হবে তাদের। এই ধরনের হুমকিকে তেহরান কতটা গুরুত্ব দেয় সাম্প্রতিক বিভিন্ন ঘটনায় সেটা স্পষ্ট হয়েছে। ইরান সরকার কঠোর সতর্কবাণী দিয়েছে, তাদের ভূখণ্ডে হামলার জন্য কোনো ঘাঁটি ব্যবহার করা হলে সেখানে সরাসরি আঘাত হানা হবে। ইরাক সীমান্তের কাছে কুর্দি বিচ্ছিন্নতাবাদীদের অবস্থানে তারা এরই মধ্যে হামলা করেছে। তেহরানের বার্তা পরিষ্কার, যে কোনো বিদ্রোহী তৎপরতা কঠোর হাতে দমন করা হবে। আঞ্চলিক রাজনৈতিক সমীকরণও কুর্দিদের পক্ষে নেই। তুরস্ক তাদের সীমান্তের কাছে কুর্দিদের উত্থানের ঘোর বিরোধী। গত কয়েক বছর ধরে আঙ্কারা কুর্দি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়েছে। কুর্দিদের অনেককে তারা সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা দিয়েছে। তুর্কি কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, ইরানে কুর্দি সশস্ত্র তৎপরতা পুরো অঞ্চলকে অস্থিতিশীল করে তুলতে পারে। কুর্দিরা তাই ইরানের বিরুদ্ধে নামলে আঞ্চলিক কোনো সমর্থন পাবে না। এমনকি ইরাকের কুর্দি কর্তৃপক্ষ এই সংঘাতে জড়াতে অনিচ্ছুক। তারা স্পষ্টই বলেছে যে ইরাকের মাটি ব্যবহার করে প্রতিবেশী কোনো দেশে হামলা চালানো উচিত নয়, কারণ ইরান পাল্টা হামলা চালালে পুরো ইরাক বড় যুদ্ধে জড়িয়ে পড়বে। কঠিন বাস্তবতায় কুর্দিদের সামনে হিসাবটা এখন খুবই জটিল। আমেরিকার সমর্থন নিয়ে ইরানের বিরুদ্ধে মাঠে নামার মানে হলো নিজেদের অস্তিত্বকে চরম ঝুঁকিতে ঠেলে দেয়া। কুর্দিদের ঘরবাড়ি এলাকাগুলো ইরানের ঠিক পাশেই। সংঘাত বাড়লে কুর্দি বেসামরিক মানুষই প্রথম বলির পাঠা হবে। তাছাড়া কুর্দিরা এটাও জানে যে আমেরিকার সম্পৃক্ততা যে কোনো সময় নাই হয়ে যেতে পারে। অতীত ইতিহাস এই আশঙ্কাকে আরও জোরালো করেছে। কুর্দিদের অনেকেই এমন পরিস্থিতিতে পড়তে চায় না যেখানে একদিকে তারা ইরানের মতো শক্তির মুখোমুখি হবে, অন্যদিকে স্বার্থ ফুরালে পিছন থেকে সরে যাবে আমেরিকা। ইরানের জন্য কুর্দি মোকাবেলা এখন কঠিন কিছু নয়। কয়েক দশক ধরে তারা বাইরের চাপ, নিষেধাজ্ঞা এবং গোপন তৎপরতা মোকাবেলা করে আসছে। এত বাধার মধ্যেও ইরানের অভ্যন্তরীণ সংহতি মরেনি। যখনই কোনো বিদেশি শক্তি হস্তক্ষেপের চেষ্টা করেছে, ইরানি জাতীয়তাবাদ আরও শক্তিশালী হয়েছে। এই বাস্তবতায় কুর্দিদের দিয়ে ইরানকে অস্থিতিশীল করার ভাবনাটা অবাস্তবই মনে হবে। তারা হয়তো ছোটখাটো হামলা বা প্রতীকী কিছু অভিযান চালাবে, কিন্তু ইরানের মতো একটা রাষ্ট্রকে চ্যালেঞ্জ করা তাদের পক্ষে একেবারে অসম্ভব। এই জন্য যে বিপুল পরিমাণ সম্পদ আর সুরক্ষা দরকার, তা বাইরের কোনো দেশ দিতে পারবে না।
কুর্দি প্রশ্নটি আজও ভূরাজনৈতিক বাস্তবতার চাপে পিষ্ট হচ্ছে। তারা স্বায়ত্তশাসন আর স্বীকৃতির লড়াই চালিয়ে যাচ্ছে সত্য, কিন্তু একই সাথে বড় শক্তিগুলোর খেলার ঘুঁটি হয়ে উঠছে বারবার। ইতিহাস বলছে বড় শক্তির সাথে এই ধরনের আঁতাত কুর্দিদের জন্য কখনোই ভালো কিছু বয়ে আনেনি। প্রতিটি নতুন সংকটে পুরনো প্রতিশ্রুতিগুলোর কথা সামনে আসে, যেগুলো কখনোই মেটানো হয়নি। কঠিন অনিশ্চয়তার এই সময় কুর্দি নেতাদের সিদ্ধান্ত নিতে হবে, তারা কি আবারও সেই প্রতারক শক্তির উপর ভরসা করবে যারা তাদেরকে বারবার বিপদে ফেলে পালিয়েছে। এই সুরাহা করতে না পারলে আবারও নতুন বিপর্যয় অপেক্ষা করছে তাদের জন্য, আর এই বিপর্যয় হবে অতীতের চেয়ে অনেক বেশি বড়। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।